প্যানিক বাইং আর অবৈধ মজুতদারির কারণে তৈরি হয়েছিল জ্বালানি তেলের সংকট, যাতে দায় ছিল ব্যবসায়ীদেরও। পিপিআরসি আয়োজিত অনলাইন সেমিনারে বক্তারা বলেন, দেশে জ্বালানি তেলের পরিশোধন সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি জোর দিতে হবে কৃষি ও শিল্প কারখানায় প্রয়োজনীয় সরবরাহ নিশ্চিতে। আরও জানাচ্ছেন মইনুল হাসান। ইরান যুদ্ধের কারণে দেশের বাজারেও তৈরি হয় জ্বালানি সংকট। পাশাপাশি পাম্পগুলোতে দেখা যায় গাড়ির দীর্ঘ সারি, ফলে ভোগান্তি উঠে যায় চরমে। এমন বাস্তবতায় জ্বালানি তেলের দাম বাড়ানোর মতো উদ্যোগ নেয় সরকারও, যার প্রেক্ষিতে পাল্টেছে সেই চিত্র। পিপিআরসির সেমিনারে পাম্প মালিকরা বলেন, প্যানিক বাইং আর মজুতদারির কারণেই তৈরি হয়েছিল এই সংকট। রেশনিং এর ব্যাপারে বললেন যে এখন আর কোনো রেশনিং নাই, যে যা খুশি তেল নিতে পারবেন। এটা বলে দেওয়ার পরে দেখা গেল যে পাবলিকদের ভিতরে ওই যে প্যানিক বাইং যে টেন্ডেন্সিটা ছিল, সেটার সাথে আরো একটা টেন্ডেন্সি আসলো, হোল্ডিং করা শুরু করলো। কয়দিনের জন্য একটা মিসম্যানেজমেন্টের ব্যবস্থা হয়ে গেছিল, যে চাহিদা বেড়ে গেছিল, যোগান কম ছিল, এবং হঠাৎ করে আবার এটা এই কিছুটা সহনীয় পর্যায়ে চলে আসলো। খুব বেশি যোগান বেশি বাড়ানো গেছে তা না। বক্তারা অভিযোগ করেন, গত ৩০ বছর ধরে জ্বালানি পরিশোধন সক্ষমতা বৃদ্ধির আলোচনা থাকলেও তা এগোয়নি খুব একটা। এটি বাস্তবায়নে দরকার রাজনৈতিক সদিচ্ছার। বলা হয়, এলপিজির দাম স্থিতিশীল রাখতে বেসরকারি খাতের পাশাপাশি আমদানির উদ্যোগ নিতে হবে সরকারকেও। সেই 95-এ যখন রাফসানজানি সাহেব ছিলেন, তখন আমরা একটা রিফাইনারির কথা বলেছিলাম, কিন্তু 30 বছর ধরে কথা বলছি, কিন্তু আমরা বেশি এগোতে পারিনি। এখানে একটা যে আমাদের খেয়াল রাখা দরকার কনস্ট্যান্ট, যেটা হচ্ছে আমার রিফাইনারি যেটা করেছি, ইস্টার্ন রিফাইনারি, দ্যাট ইজ বেসড, তাদের এন্টায়ার ডিজাইনটা হয়েছে ইরানিয়ান লাইট ক্রুডের উপর। যার ফলে আমরা এখন যে ক্রুডটা ইম্পোর্ট করি, সে লাইট ক্রুড, আমরা বলছে যে ওয়েভার দিয়েছে রাশিয়া যে ওয়েভার দিলেও রাশিয়া থেকে আমি ইম্পোর্ট করতে পারছি না, বিকজ রাশিয়াটা হচ্ছে হার্ড ক্রুড অয়েল। সেমিনারে ব্যবসায়ীরা বলেন, চলমান সংকট আর দাম বৃদ্ধির কারণে হিমশিম খাচ্ছে শিল্প কারখানা, বেড়েছে উৎপাদন ব্যয়ও। এ সময় কৃষি ও শিল্প খাতে প্রয়োজনীয় সরবরাহ নিশ্চিতের উপর জোর দেন বক্তারা। প্রাইস বাড়ানোর কারণে এবং এনার্জির কস্ট বাড়ানোর কারণে ট্রান্সপোর্ট কস্ট বেড়ে যাচ্ছে, এবং তাদেরও কিন্তু প্রোডাক্ট কস্ট বেড়ে যাচ্ছে, এবং র ম্যাটেরিয়াল কস্ট বেড়ে যাচ্ছে। সেমিনারে সৌর বিদ্যুৎ ব্যবহার বৃদ্ধির পাশাপাশি জ্বালানির বিকল্প উৎস খোঁজার পরামর্শ দেন বক্তারা। সেই নিষ্ঠুর অভিজ্ঞতাটা। মইনুল হাসান, ৭১, ঢাকা। বাজার দরের সাথে মানানসই মজুরি পান না দেশের অধিকাংশ শ্রমিক, যা কয়েক গুণ বেশি অপ্রাতিষ্ঠানিক খাতে। এতে বাড়ছে বৈষম্য, যা দীর্ঘমেয়াদে বিপাকে ফেলছে অর্থনীতিকে, বাড়িয়ে দিচ্ছে দরিদ্র মানুষের সংখ্যা। এ থেকে উত্তরণে সঠিক মজুরি কাঠামো প্রণয়ন ও শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিতে তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। রাকিব আল জাবেদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মিরাজ সুমন। নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গার তীরে শ্রমজীবী মানুষের এমন পরিশ্রম নিত্যদিনের। সকাল, দুপুর কিংবা রাত, এমন হাড়ভাঙা খাটুনি তাদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন। আলীগঞ্জের এই ঘাটেই ইট টেনে জীবনের 20টি বছর কাটিয়ে দিয়েছেন টাঙ্গাইলের আব্দুর রাজ্জাক। দৈনিক 12 ঘন্টা পরিশ্রম করেও 7 সদস্যের পরিবার চালাতে হিমশিম খেতে হয় তাকে। কিন্তু ন্যায্য মজুরি না পাওয়ার আক্ষেপ তার কণ্ঠে। একই অবস্থা অন্য শ্রমিকদেরও। 500-750 টাকা রোজ পাই, এই রোজ পায়া এর মধ্যে থেকে আবার 200-100 টাকা খরচা করি। খরচা করিয়া তারপরে মনে করি এইভাবে বাড়িতে কিছু টাকা পাঠাই। কত পরিশ্রম কষ্ট করে মানুষ সবাই বাড়িতে চলে, এরকম ভালো খানা খাদ্য খাইতে পারে না। রাত্রের 1টা বাজে উঠি, 800-700 টাকা রোজ পাই, দিনের 4টা পর্যন্ত কাজ করতে হয়, এই টাকা তার সংসার চলে না। বয়স 50 পেরুলেও পেটের দায়ে দম ফেলার সুযোগ নেই হোসনে আরা বেগমের। অসুস্থ স্বামী ও নিজের ওষুধ, খাবার খরচ জোগাড় করতে এমন হাড়ভাঙা খাটুনি যেন এখন নিয়তি তার। শক্তি নেই আগের না, আগে যেরকম 200-250 ভাঙ্গে যাইতেছি, কাম 500 টাকা করতেছি, তারা করতে পারি না। এখন করতালে 200-100-150 যা পাই, ওই বেড়া একদিন করলে 2 দিন করে না, 3 দিন করে না, ওই দিয়ে চলি। 100 রাজদা চাউল কিনে ওই দিয়ে চলি। দৈনিক 2 থেকে 250 টাকা মজুরিতে পেট চালাতে হয় মানোয়ারা বেগমের। স্বজনহীন পৃথিবীতে অর্জিত আয় দিয়ে খেয়ে পড়ে বেঁচে থাকাটা প্রতিনিয়ত কঠিন হয়ে উঠছে তার জন্য। একবেলা খাইলে আরেক বেলা খাইতে পারি না। আমার তো সামগ্রী নাই, আমি খামো করতে না। আমি 100 টাকা কাম করছি, আমার তো সামনের দিকে কেমনে চলবো এটা তো আমার চিন্তা ভাবনা করতে হইব।
দেশের বড় একটা জনগোষ্ঠী নিত্যদিন সংগ্রাম করছে জীবনযাত্রার ব্যয় নির্বাহে। এতে বাড়তি দুশ্চিন্তা যোগ করেছে চড়া মূল্যস্ফীতি, বৈষম্য, বেকারত্ব আর মজুরি কাঠামো। বিবিএসের হিসাবে সবশেষ মার্চেও মূল্যস্ফীতির চেয়ে কম ছিল মজুরি বৃদ্ধির হার, অর্থাৎ প্রকৃত অর্থে কমেছে ক্রয় ক্ষমতা। তাই সমাজে বৈষম্য কমাতে বর্তমান বাজার দরের সাথে মানানসই মজুরি কাঠামো প্রণয়নের পরামর্শ দিয়েছেন এই বিশ্লেষক। অর্থনৈতিকভাবে অসচ্ছল এবং ঝুঁকির মধ্যে থাকা পরিবারদের মধ্যে শ্রমিক পরিবারই হচ্ছে সবচেয়ে বেশি। ওদের দুই দিকেই সমস্যাটা কাটছে অ্যাকচুয়ালি। একটি হচ্ছে আয় বৃদ্ধিটা মূল্যস্ফীতির চেয়ে কম বৃদ্ধি হচ্ছে, আরেকটা হচ্ছে যে কর্মসংস্থানও সেইভাবে বাড়ছে না, বরঞ্চ অনেক ক্ষেত্রে সংকুচিত হচ্ছে। কোনো ম্যাজিক বুলেট এখানে নাই। এখানে মূল বিষয়টা কিন্তু হচ্ছে কাঠামোগত পরিবর্তন, অনেকগুলো সংস্কারের বিষয় আছে। সবাইকে সঙ্গে নিয়ে আমরা যদি উন্নয়নের মহাসড়কে চলতে পারি, তাহলেই কিন্তু এই যে এই বৈষম্যটা দূর হবে। সামাজিক সুরক্ষা খাতের আওতা বাড়ানোর পাশাপাশি শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিতে অপ্রাতিষ্ঠানিক খাতের দিকে বাড়তি মনোযোগের তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এমন হাড়ভাঙা পরিশ্রমের পরও নিজেদের আয় দিয়ে দুবেলা পরিবার নিয়ে খেয়ে পড়ে বেঁচে থাকতে কষ্ট হচ্ছে দেশের বড় একটা জনগোষ্ঠীর, যেখানে বর্তমান বাজার দরের সঙ্গে সঙ্গতিপূর্ণ মজুরি না পাওয়ার অভিযোগ করেছেন এসব শ্রমিকরা। বলছেন, সরকারের কোনো দান দক্ষিণা, অনুদান কিংবা কার্ড নয়, দরকার শ্রমের যথাযথ মূল্যায়ন। রাকিব আল জাবেদ, ৭১, ফতুল্লা, নারায়ণগঞ্জ। ৯.৫ লাখ কোটি টাকার নতুন বাজেটে পাহাড় সমান রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা এনবিআরের কাঁধে, অথচ সেজন্য নেই কাঠামোগত সংস্কার, নীতি পরিবর্তন কিংবা নতুন কোনো কৌশল। বিশেষজ্ঞরা বলছেন, দুর্নীতি, কর ফাঁকি বন্ধ, কর কাঠামো সহজ ও এনবিআরের যৌক্তিক সংস্কার না করে এমন লক্ষ্যমাত্রা উচ্চাভিলাষী। চলমান অর্থনৈতিক পরিস্থিতি বিচার করে বাজেটের আকার ও রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণের পরামর্শ তাদের। মইনুল হাসানের রিপোর্টে বিস্তারিত। বিসমিল্লাহির রহমানির রহিম। কঠিন এক অর্থনৈতিক বাস্তবতায় ২ দশক পর নতুন বাজেট ঘোষণা করতে যাচ্ছে বিএনপি সরকার, যেখানে ১,৩০,০০০ কোটি টাকা বা প্রায় ১৭% বাড়িয়ে আগামী বাজেটের আকার হতে পারে ৯,২০,০০০ কোটি টাকা। নানামুখী সংকটের মুখে সরকারের এমন উচ্চাভিলাষী বাজেট নিয়ে সমালোচনা থাকলেও এর পক্ষে যুক্তি তুলে ধরেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান, বিনিয়োগ বৃদ্ধি সহ নানা খাতের উন্নয়নের জন্য দরকার বড় বাজেট। এক্সপেন্ডিচার বাড়ানোর কারণ হচ্ছে অর্থনীতি এখন যে জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, এটাকে যদি আপনাকে উপরের দিকে নিতে হয়, সেই হিসেবে প্রায় ৫০% বাড়িয়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপির আকার হতে পারে ৩ লাখ কোটি টাকা, যেখানে রাজস্ব আদায়ের বাড়তি চাপ থাকছে এনবিআর এর কাঁধে। অর্থাৎ নতুন বাজেটে এনবিআর এর আদায় লক্ষ্যমাত্রা হতে পারে ৬,০৫,০০০ কোটি টাকা। এখন প্রশ্ন হচ্ছে, এই পাহাড় সম রাজস্ব আদায়ে কতটা সক্ষম এনবিআর? মৌলিক সংস্কার ছাড়া জাতীয় রাজস্ব আয় জাতীয় উৎপাদের 1% বেশি এক বছরে বাড়ানো, এটা কোনো মতে মনে হয় না যে সম্ভব। তথ্য বলছে, চলতি অর্থ বছরের প্রথম ৩ প্রান্তিকে এনবিআর এর রাজস্ব ঘাটতি প্রায় ১ লাখ কোটি টাকা। অর্থ বছর শেষে যা দাঁড়াতে পারে ১.৫ লাখ কোটিতে। যদিও এনবিআর প্রতিষ্ঠার পর কোনো বছরই আদায়ের লক্ষ্যমাত্রা ছুঁতে পারেনি সংস্থাটি। দীর্ঘদিন ধরেই রাজস্ব খাতের সংস্কারে তাগাদা থাকলেও দেখা যায়নি প্রত্যাশিত উদ্যোগ। এখানে তো সুশাসনের ব্যাপার, সুশাসনের জন্য কি করা হচ্ছে? শুধু অটোমেশন করছি এটা বলাটা যথেষ্ট না, কারণ অটোমেশনের প্রক্রিয়া তো অনেক দিন ধরেই চলছে। তারপরেও রাজস্ব আদায়ের ঘাটতিতে তেমন কোনো প্রভাব দেখা যায়নি। সবশেষ এনবিআর ২ ভাগের উদ্যোগও ঝুলে যায় অজানা কারণে। এখন প্রশ্ন হলো, সংস্কার কার্যক্রম এগিয়ে না নিয়ে চাহিদার কতটুকু অর্থ যোগান দিতে পারবে এনবিআর? বিশেষজ্ঞরা বলছেন, হয়রানি বন্ধ ও রাজস্ব আদায় বাড়াতে বিকল্প নেই এনবিআর সংস্কারের। ট্যাক্স পলিসি আর ট্যাক্স প্রশাসন, এই ২ জায়গায় যে সমস্যাগুলি আছে সেগুলোর কোনো সমাধান ছাড়া খালি টার্গেট সেট করে দিয়ে এনবিআরকে উদ্বুদ্ধ করতে পারবেন এবং তারা সেই টাকাটা আদায় করে নিয়ে আসবে, এটা খুব একটা বাস্তব ধারণা না। করে একটা নতুন জাতীয় রাজস্ব আহরণের একটা ব্যবস্থা যদি আসে, তাহলে আমরা সবাই আশা করব যে আচ্ছা, এই বছর হয়তো 0.5%-এর জায়গায় 1% জিডিপি
রাজস্ব বেড়ে যাবে। যদিও রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা অধ্যাদেশ যাচাই বাছাইয়ের জন্য ইতোমধ্যে একটি কমিটি গঠন করেছে সরকার। তবে রাজস্ব আদায়ে গতি আনতে সেই সংস্কার প্রক্রিয়া কতটা প্রভাব ফেলবে এনবিআরের ওপর, সেটি এখন দেখার বিষয়। মইনুল হাসান, ৭১, ঢাকা। শুধু জ্বালানির দাম নয়, বৈশ্বিক অভ্যন্তরীণ নানা কারণে বাড়ছে জীবনযাত্রার ব্যয়। ডিবেট ফর ডেমোক্রেসির অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন সিপিডি নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। এ সময় তিনি বলেন, করোনা মহামারী ও রাশিয়া ইউক্রেন যুদ্ধ বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলকে ভেঙে দিয়েছে। এতে খাদ্য, জ্বালানি ও কাঁচামালের দাম বেড়েছে, পাশাপাশি ডলারের মূল্যবৃদ্ধিতে আমদানি ব্যয়ও বেড়েছে। আসন্ন বাজেটকে শুধু আয় ব্যয়ের হিসাবের মধ্যে সীমাবদ্ধ না রেখে অর্থনৈতিক স্থিতিশীলতা ও পুনরুদ্ধারের কার্যকর হাতিয়ার হিসেবে গড়ে তোলার আহ্বান জানান ডক্টর ফাহমিদা খাতুন। বিশ্ববাজারকে অজুহাত হিসাবে ব্যবহার করে অতিরিক্ত মুনাফা করার একটা প্রবণতা থাকে। তো সেইখানে আইনের সুশাসনের প্রয়োগ, বাজার ব্যবস্থাপনা, মনিটরিং, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। জ্বালানি সাশ্রয়ী এবং পরিবেশ বান্ধব প্লাগ ইন ও হাইব্রিড গাড়ি আমদানিতে শুল্ক কমানোর দাবি জানিয়েছে রিকন্ডিশন গাড়ি আমদানিকারকদের সংগঠন বারভিটা। সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা বলেন, সম্পূরক শুল্ক বেশি হওয়ায় অনেকেই মাইক্রোবাস কিনতে পারছেন না। তাই বিষয়টি বিবেচনায় নিয়ে মাইক্রোবাসের সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবি জানায় সংগঠনটি। এছাড়া জাপানের রিকন্ডিশন বৈদ্যুতিক গাড়ির কর কমানোর প্রস্তাব দেয় বারভিটা। এ সময় আমদানিকৃত রিকন্ডিশন গাড়ির বয়স সীমা বাড়ানোরও আহ্বান জানানো হয়। এটা একটা গাড়ির দাম যেখানে আগে 20-22 লাখ টাকা পাওয়া যেত, এখন এগুলো প্রায় 40 লাখ টাকা চলে গিয়েছে। অতএব এইটা সরকার রাজস্ব পাবে, জনবান্ধব ব্যবহার করতে পারবে, সেজন্য এটা অবশ্যই শুল্ক কর কমানো উচিত। আমাদের এখানে একটা ভুল পলিসির মাধ্যমে নিম্নমানের নতুন গাড়ি দিয়ে বাজার সলাভ হয়ে গেছে, আর এই জাপানের বিশ্বমানের গাড়িগুলো এখন আসছে না, কারণ ডিউটি অনেক বেশি। এটাও আমরা মনে করি যে বৈদেশিক মুদ্রার সাশ্রয় এবং ভ্যালু ফর মানি, যাতে একবার বিনিয়োগ করে অনেক দিন চালানো যায়, সেই জিনিসটা আমাদের মতো দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউরোপীয় ইউনিয়ন থেকে আমদানি করা গাড়ি ও ট্রাকের উপর শুল্ক বাড়িয়ে 25% করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা কার্যকর হবে চলতি সপ্তাহে। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প বলেন, ইইউ বাণিজ্য চুক্তি লঙ্ঘন করেছে। অবশ্য কিভাবে চুক্তি ভঙ্গ হচ্ছে তা ব্যাখ্যা করেননি ট্রাম্প। এর বিপরীতে ইউরোপীয় কমিশন জানায়, ইইউ তাদের প্রতিশ্রুতি মেনে চলেছে এবং আঞ্চলিক স্বার্থ রক্ষায় সব ধরনের বিকল্প খোলা রাখা হবে। ইউরোপের অর্থনীতির একটি উল্লেখযোগ্য অংশই গাড়ি উৎপাদনের উপর নির্ভরশীল। গত জুলাইয়ের বাণিজ্য চুক্তি অনুযায়ী ইউর গাড়িতে 15% শুল্ক নির্ধারণ করা হয়েছিল। ইরানের অর্থনীতি ধ্বংসে একের পর এক কৌশল অবলম্বন করছে যুক্তরাষ্ট্র। এতে তেলের আয়ে নির্ভর দেশটির রপ্তানি কমে যায় বহুলাংশে। ফলে উৎপাদিত তেল সংরক্ষণে পূর্ণ হয়ে আসছে মজুদ সক্ষমতা। এভাবে চলতে থাকলে উৎপাদন কমাতে বাধ্য হবে উপসাগরীয় দেশটি, যার ভয়াবহ নেতিবাচক প্রভাব পড়বে দেশটির অর্থনীতিতে। নুসরাত মৌমি জানাচ্ছেন বিস্তারিত। দীর্ঘ সময় ধরে ইরানের অর্থনীতি ধ্বংসে বহু চেষ্টা চালায় যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক যুদ্ধে একের পর এক আঘাতে বিপর্যস্ত হয়ে পড়ে দেশটি। কিন্তু লম্বা সময় ধরে আঘাতের পরও তেলের আয় ভর করে টিকে আছে তেহরান। তবে এবার এক নতুন পরীক্ষার মুখোমুখি উপসাগরীয় দেশটি। সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ায় ব্যাহত হচ্ছে তেল রপ্তানি। এতে দ্রুতই ফুরিয়ে আসছে তেল সংরক্ষণের জায়গা। কেপলারের তথ্য মতে আর মাত্র 12 থেকে 22 দিনের তেল মজুদ রাখতে পারবে দেশটি। তথ্য বলছে, যুদ্ধের আগে দৈনিক 20 লাখ ব্যারেল তেল রপ্তানি করে ইরান, কিন্তু সাম্প্রতিক হামলায় তা অনেকটা কমে আসে। পরবর্তীতে পরিস্থিতির কিছুটা উন্নতি হলে আবারও বাড়ে রপ্তানি। সে হিসাবে 13 এপ্রিলের আগ পর্যন্ত দৈনিক 21 লাখ ব্যারেল রপ্তানি করে দেশটি। এরপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ শুরু হলে তেল বোঝাই 5টি কার্গো ইরান ছেড়ে যায়। এতে রপ্তানি হয় মাত্র 5.5 লাখ ব্যারেল। রপ্তানি কমে যাওয়ায় উৎপাদিত তেল সংরক্ষণাগারে মজুত করা হয়, ফলে প্রতিনিয়তই বাড়তে থাকে তেলের মজুদ। কেপলারের তথ্যানুযায়ী দেশটিতে স্থলভাগের তেলের মজুদ 49 মিলিয়ন ব্যারেলে দাঁড়িয়েছে। অবরোধ অব্যাহত থাকলে ইরানকে প্রতিদিন প্রায় 15 লাখ ব্যারেল তেল উৎপাদন কমাতে হতে পারে। সমস্যা সমাধানে এরই মধ্যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে ইরান। ট্র্যাকিং সিস্টেম বন্ধ হয়ে গিয়েছে এমন কিছু পুরনো ট্যাঙ্কার ব্যবহার করছে তারা, যার মধ্যে রয়েছে 30 বছরের পুরনো ট্যাঙ্কারও, যেগুলো চীনের টিপট নামে পরিচিত কম সক্ষমতার বেসরকারি পরিশোধনাগারগুলোতে রাডারের অগোচরে তেল পৌঁছে দেয়। পাশাপাশি রেল করিডোর ব্যবহার নিয়ে আলোচনা করছে দেশ দুটি। খরচ বেশি এবং পরিবহন ক্ষমতা কম হলেও এতে অন্তত সচল থাকবে ইরানের তেলের অর্থনীতি।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধ বর্তমানে অনেকটা প্রতিযোগিতায় পরিণত হয়েছে। একদিকে ইরানের তেল বাণিজ্য বন্ধে যুক্তরাষ্ট্রের ক্রমাগত চাপ, অন্যদিকে বিশ্ব অর্থনীতিকে কবজা করে হরমুজ প্রণালী বন্ধ রাখছে ইরান। নুসরাত মৌমি, ৭১। দর্শক, ৭১ বিজনেসে এই ছিল এখনকার মতো। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।